হ্যালো, কি করছেন প্রিয়া? এই তো বসে আছি। আপনি? আমিও। মৃন্ময় একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, আজকে কি মন খুব খুশি নাকি? না তো, কেন? না, মনে হলো। ও আচ্ছা, আপনার প্রিয় রং কি? নাই। মানে? মানে সব রঙই ভালো লাগে। আপনার কোন জামা ভালো লাগে? মানে শাড়ি, থ্রি পিস? এসব প্রশ্ন কেন করছেন? করতে পারি না। কারণ? তেমন কিছুই না। জানেন, আজ না একটা পার্সেল এসেছে। এবার মৃন্ময়ের মনে লাড্ডু ফুটলো। মনে মনে একবার লুঙ্গির ডান্সও দিয়ে ফেললো। এরপর খুশিতে গদগদ হয়ে বলল, ওহ তাই? পার্সেলে কি ছিল? শাড়ি আর চুড়ি। কে পাঠিয়েছে? কি জানি কোন পাগলে পাঠিয়েছে। এবার মৃন্ময়ের হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শেষমেশে কিনা পাগল উপাধি নিতে হলো। মৃন্ময় কিছু বলল না, চুপ করে রইল। প্রিয়া বলল, আপনি আছেন? না, আমি গেছি। মানে? মানে মানে আমি ছাদে গেছি। ও আচ্ছা, আমি একটু পর ফোন দেই, কেমন? আচ্ছা। মৃন্ময় ফোন রেখেই চেঁচিয়ে বলল, সুপার বাচ্চা। সাথে সাথে মৃন্ময় সুবাহাকে কল দিল। সুবাহা কল রিসিভ করে বলল, হ্যালো দোস্ত। রাখ তোর ফোন, শাকচন্নি যেন কোথাকার। তো 3টা ফুটবল টিম হবে, দেখে নিস। আরে এত রেগে আছিস কেন? রাখবো না তো কি করবো রে? তোকে কোলে নিয়ে ধেই ধেই করে নাচবো? কি হয়েছে বলবি তো? হারামি, তোকে আমি কচুরিপানা ভর্তি পুকুরে চুবাবো। ওই রকম বুদ্ধি তোকে কে দিতে বললো রে? জানিস প্রিয়া আমায় কি বলেছে? কি বলেছে? পাগল উপাধি দিয়েছে, পাগল। সুবাহা এবার শব্দ করে হাসতে লাগলো। মৃন্ময়ের আগে গস গস করতে করতে বলল, একেই তো এক আজাইরা বুদ্ধি দিছিস, এখন আবার আমার এই অসময়ে 32 পাটির দাঁত বের করে হাসছিস। সুবাহা কোন রকমে হাসি থামিয়ে বলল, কি আর করব বল? তোদের আর কিছু বলতে হবে না। রাগ করিস না, তুই বরং এক কাজ কর, একদিন প্রিয়াকে আমাদের আড্ডায় নিয়ে আয়। কেন? কোন নতুন কেলেঙ্কারি বাঁধাবি শুনি? আরে আগে আনতো। পরের দিন প্রিয়াকে নিয়ে গোল মিটিং এ বসানো হয়। সবার মধ্যমণি হচ্ছে প্রিয়া। এক একজন এক এক কথা বলছে। কেউ গল্প বলছে, কেউ কবিতা বলছে, কেউ গান গাইছে, কেউ জোকস শোনাচ্ছে। প্রথম প্রথম বিরক্ত লাগলেও আস্তে আস্তে ভালো লাগা কাজ করছিল। কখনো কখনো কারো গল্প শুনে ইন্টারেস্ট পাচ্ছিল, কখনো কারো কবিতায় মুগ্ধ হচ্ছিল, কখনো কারো গানে অনুভূতিরা হাতছানি দিচ্ছিল, আবার কখনো কারো জোকস শুনে প্রাণ ভরে হাসছিল। আর এই সব কিছুই মনে ভরে দেখছিল মৃন্ময়। মনে মনে হাজারটা ধন্যবাদ দিচ্ছিল বন্ধুদের। শুধু তাই নয়, বন্ধুদের বড় করে একটা ট্রিটও দিয়ে দিয়েছে। এরপর থেকে প্রায় প্রিয়া সবার সাথে আড্ডা দিত, হাসি খুশিতে মেতে থাকতো। আগের মতো স্বাভাবিক হতে লাগলো। আস্তে আস্তে বিয়ের ডেটও এগিয়ে আসলো। না চাইতেও এক ভালো লাগার অনুভূতি ছুঁয়ে যাচ্ছিল দুইজনের মনে। আগামীকাল গায়ে হলুদ। প্রিয়া আজ মৃন্ময়ের দেওয়ার একটা শাড়ি পরেছে, ম্যাচিং করে চুড়ি পরেছে।
আজ মৃন্ময়কে সারপ্রাইজ দিবে, কিন্তু মৃন্ময়ের বাড়িতে গিয়ে প্রিয়া নিজেই সারপ্রাইজড হয়ে যায়। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, বিশ্বাসই হচ্ছিল না এটা হতে পারে। প্রিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। একদিন বাদেই যার সাথে বিয়ে, তাকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখা সত্যিই কষ্টকর। মৃন্ময়কে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে, শুধু তাই নয়, মেয়েটা কাঁদছে। মৃন্ময় প্রিয়াকে দেখে মেয়েটাকে এক প্রকার জোর করে ছাড়িয়ে দিল। মেয়েটা তবুও মৃন্ময়ের হাত ধরে কাঁদছিল। মৃন্ময় হাত ছাড়িয়ে নিয়ে প্রিয়ার কাছে আসলো। প্রিয়া, তুমি? মেয়েটা কে? রিমি। এবার রিমি প্রিয়ার কাছে এগিয়ে আসলো, কাঁদতে কাঁদতে মৃন্ময়কে বলল, এই সেই প্রিয়া যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? হুম। প্রিয়া আর মৃন্ময়কে অবাক করে দিয়ে রিমি প্রিয়ার পা পেঁচিয়ে ধরলো। প্রিয়া তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করলো। আরে কি করছো? উঠো উঠো। প্লিজ মৃন্ময়কে আমায় ভিক্ষা দাও, প্লিজ আপু, আমি মৃন্ময়কে ছাড়া থাকতে পারবো না। তোমার পায়ে ধরে ভিক্ষা চাইছি, আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রিয়া রিমিকে অনেক চেষ্টার পর উঠিয়ে দাঁড় করায়। ভালোবাসা কোনো ভিক্ষা দেওয়ার জিনিস নয় আপু। মৃন্ময় হলো তোমার ভালোবাসার মানুষ ছিল, কিন্তু সে এখন আমার হবু স্বামী। রাত পোহালে বিয়ের সব আয়োজন শুরু হবে। অলরেডি বাড়িতে বিয়ের ধুম পড়ে গিয়েছে, আর তুমি এখন এসে ভিক্ষা চাইছো? ভালোই যখন বাসো তখন ছেড়ে কেন গিয়েছিলে? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু অন্য কারোর সাথে আমি ওকে মেনে নিতে পারবো না। প্রিয়া কিছু না বলে মৃন্ময়ের দিকে তাকালো। আপনি কিছু বলবেন না? মৃন্ময় অসহায় দৃষ্টিতে তাকালো, এরপর রিমিকে বলল, তুমি চলে যাও বাড়ি থেকে। মৃন্ময় অন্য রুমে গিয়ে দরজা নক করে দিল। প্রিয়া আর এক মুহূর্তও অপেক্ষা করলো না, বাড়ি থেকে বেরিয়ে গেল। রিক্সা চলছে আপন গতিতে। প্রিয়ার খুব কষ্ট হচ্ছে, সাথে ভয়। কি করা উচিত প্রিয়ার? বাড়িতে চাপার পর বেশ কয়েকবার ফোন দেয় মৃন্ময়কে, কিন্তু রিসিভ করে না। রাতে মৃন্ময় নিজের ফোন দেয়, কিন্তু ছন্ন ছাড়া কথাবার্তা, মনোযোগ নেই। মোট কথা আগের থেকে চেঞ্জ। হয়তো কষ্ট থেকে এমন হচ্ছে। গায়ে হলুদের দিন, গাঢ় হলুদ একটা কাপড় পরেছে প্রিয়া। মাথায়, গলায়, হাতে, কোমরে ফুল, খোপায় ফুল গোছানো। অদ্ভুত সুন্দর আর আনন্দ লাগছে। প্রিয়ার মা প্রিয়ার কপালে চুমু খেয়ে বলল, কারো নজর না লাগুক আমার মেয়ের দিকে। উত্তরে প্রিয়া মিষ্টি একটা হাসি দিল। কিছুক্ষণ পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। মৃন্ময় ফোন দেয় এর মধ্যে। প্রিয়া রিসিভ করতেই মৃন্ময় বলল, কোথায় তুমি? বাসায়। কেন? তোমার বাড়ির পেছনে আসো তো একটু। কেন? কোনো প্রশ্ন নয়, প্লিজ একা এসো, আর তাড়াতাড়ি আসো। আচ্ছা, দেখছি। প্রিয়া আশেপাশে ভালো করে দেখে নিল, এরপর লুকিয়ে লুকিয়ে বাড়ির পেছনে গেল। হালকা আবছা আলোয় প্রিয়াকে এভাবে দেখে মৃন্ময়ের বুকে মোচড় দিয়ে উঠল। মৃন্ময়কে দেখে প্রিয়া একটি মিষ্টি হাসি দিল। মৃন্ময় প্রিয়ার কাছে এসে হাত ধরে বলল, আমায় ক্ষমা করে দিও প্রিয়া। মানে কিসের ক্ষমা? আমি পারলাম না। কি পারবেন না? আমি রিমিকে ফিরিয়ে দিতে পারলাম না প্রিয়া। এসব কি বলছেন আপনি? জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমায় বিয়ে করলে এর চেয়েও বেশি কষ্ট পাবে রিমি। আমি রিমিকে কষ্ট দিতে পারবো না প্রিয়া। প্রিয়ার চোখে পানি টলমল করছে, পানিগুলো উপচে পড়তে চাইছে। গলাটা ধরে এসেছে, কথা বলতে গিয়েও কথা বের হচ্ছে না গলা থেকে। অনেক কষ্টে বলল, আমাকে ঠিকই ঠকাতে পারলেন, তাই না? মৃন্ময় এবার প্রিয়ার পায়ে ধরল। আমায় ক্ষমা করে দাও প্রিয়া, প্লিজ।
আমি জানি ক্ষমাযোগ্য হয়তো আমি না। আমি তোমার পায়ে ধরছি, প্লিজ। এবার আর প্রিয়ার চোখের পানিগুলো আটকাতে পারল না, দু গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার পা ছাড়ুন। আমায় ক্ষমা করে দাও, প্লিজ। প্রিয়ার ডান হাত হলুদ কাচের চুড়ি ছিল, পাশেই পেয়ারা গাছটার সাথে প্রিয়া জোর হাতে বাড়ি দিল, সাথে সাথে কাচের চুড়িগুলো ভেঙে গেল। কয়েকটা কাচের টুকরো হাতেও ঢুকেছে। যে হাতে হলুদের স্পর্শ পাওয়ার কথা, সেই হাত এখন লাল রক্তে রক্তাক্ত। মৃন্ময় প্রিয়ার পা ছেড়ে উঠে দাঁড়ায়, প্রিয়ার হাত ধরে বলে, এটা কি করলে তুমি? প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, আমার হাত ছাড়েন। না, ছাড়বো না। কোন অধিকারে আপনি আমার হাত ধরেন? আপনার কিসের অধিকার আমার উপর? আমার তো নিজেরই ঘৃণা হচ্ছে যে আমি অন্য একটা মেয়ের ভালোবাসাকে নিজের ভালোবেসে বিয়ে করতে চাচ্ছিলাম। মৃন্ময় প্রিয়ার কোমর চেপে ধরে কাছে এনে বলল, নিজের ক্ষতি করা এগুলো কোন ধরনের পাগলামি? প্রিয়া মৃন্ময়কে জোরে ধাক্কা দিয়ে বলল, একদম টাচ করবেন না আমায়। কিসের পাগলামি, তাই না? আমার অবস্থাটা বুঝতে পারছেন আপনি? আজ আমার গায়ে হলুদ হওয়ার কথা ছিল, আর সেখানে এখন বিয়েটাই হবে না। জানেন এটা কতটা অপমান আমার পরিবারের জন্য, কতটা লজ্জাজনক একটা মেয়ের জন্য। প্রিয়া কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে, বলল, সবচেয়ে বড় কথা, এটা কতটা কষ্টকর আমার জন্য জানেন সেটা আপনি? কেন এসেছিলেন আমার জীবনে? আমি তো যাইনি আপনার জীবনে, জোর করিনি কখনো, পায়ে ধরেও আনিনি আমার। থেকে ওঠেনি। আইরিন, সাথী, সুমাইয়া সবাই এখনো ঘুমোচ্ছে। তিনজন মিলে সারা রাত রুমটা একবার উল্টো করেছে আর একবার পাল্টা করেছে। এমন অবস্থা করেছিল তিনজন মিলে। শেষ রাতে ঘুমিয়ে এখন মরার মতো পড়ে আছে। ফারহা আরো কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। না, ঘুম আসছে না আর। রুম থেকে বেরিয়ে বাইরে এলো। ফারহাকে দেখে লতা রহমান এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়েছো? ফারহা দুই দিকে মাথা নাড়ায়। লতা রহমান আবার বলে, ওয়াশরুমে গেলে এক পাশে টুথ পাউডার পাবে, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা তৈরি করছি, আর বাকিদেরও ডেকে দিও। ফারহা লক্ষ্মী মেয়ের মতো ঘুমো ঘুমো চোখে একপাশে মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। শাকচুনিগুলো যেই মরার মতো ঘুমোচ্ছে, মনে হয় না ডাকলে উঠবে এখন। তাই ফারহা হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। দেখে আবরার আগে থেকেই ছাদে হাঁটাহাঁটি করছে। আবরারকে দেখে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই ডাক দেয় আবরার। ফারহা দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। আবরার তার কাছে এসে শান্তভাবে বলল, সরি। ফারহা একটু ভ্রু কুঁচকে বলল, সরি কেন? আবরার শান্তভাবে বলল, কালকের ব্যবহারের জন্য। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি জানতাম না আপনার রুমে বাইরের কেউ প্রবেশ করাটা আপনি পছন্দ করেন না। আবরার আর কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। ফারহা আবার বলল, আচ্ছা ওই ছেলেটা আপনার কি হয়? আবরার বলল, কোন ছেলেটা? ওই যে একটু ফর্সা করে লম্বা ব্লু শার্ট পরেছিল, কালকে দেখলাম। ও সাদাফের কথা বলছো? আমার বাবার বন্ধুর ছেলে। কেন, কি করেছে সে? না কিছু না, এমনি। বলে নিচে চলে আসলো ফারহা। রুমে এসে বাকি বান্ধবীদের টেনে তুলল। 9টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আবরারের অনেকবার ফোনের কারণে দুপুরে বরপক্ষ আসার একটু আগে আসলো ফারদিন। ফারহা এগিয়ে গিয়ে বলল, এতক্ষণে এলে কেন ভাইয়া? কোনো সমস্যা? আর কালকে এভাবে ফোন কেটে দিলে কেন? প্রশ্নগুলোই একটু বিরক্তি নিয়ে ফারদিন বলল, এত কথা বলিস না তো, ভালো লাগছে না। বলেই সামনের দিকে চলে গেল। হা হয়ে তাকিয়ে আছে ফারহা। ভাইয়া তো তার সাথে এভাবে কথা বলে না। কাল থেকে ভাইয়ার কি হলো হঠাৎ? সামাজিক ভাবে বিয়েটা শেষ হলো। আইরিনকে বিদায় দিচ্ছে সবাই। গতকাল থেকে হাসি খুশি মেয়েটাও এখন কাঁদছে সবাইকে ধরে। আমারও খুব খারাপ লাগছিল। আমাকেও হয়তো একদিন এমন একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। সাদাফকে গতকাল রাতে দেখেছিল সে, আর বিয়ের আগে দুপুর বেলায় এসেছে।
ফারহার সাথে কথা বলতে চেয়েছিল বারবার, বাট সুযোগ পায়নি, দেখে হয়তো হয়নি। আইরিনকে বিদায় দিয়ে ফারদিনকে খুঁজতে লাগলো ফারহা। ভাইয়ের মতি ভালো লাগছে না তার কাছে। দেখে সবার বিপরীত পাশে একা দাঁড়িয়ে আছে সে। ফারহা গিয়ে পেছন থেকে কাঁধে হাত রাখতেই চমকে ওঠে, চোখের পানি মুছে নেয় ফারদিন। ফারহার দিকে চেয়ে একটু হাসলো। ফারহা বলল, কাঁদছো কেন ভাইয়া? কই না তো। আমার কাছে লুকানোর চেষ্টা করেও লাভ হবে না ভাইয়া। কাঁদছো কিনা ওটা জিজ্ঞেস করিনি, কেন কাঁদছো তা জিজ্ঞেস করেছি। ফারদিন একটু হেসে ফারহার গালে হাত রেখে বলল, একদিন আমার বোনটাকেও এভাবে বিদায় দিয়ে দিতে হবে, তাই না রে? ফারহা ভালোই বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল আছে, কারণ ফারদিন এত সহজে কান্না করার মানুষ না। তবুও এই মুহূর্তে ফারদিনকে কিছু বলাটা ঠিক মনে করছে না সে। তখনই আবরার তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বাকিরা আইরিনকে বিদায় দিয়ে সবাই বাড়ির দিকে হাঁটা ধরলো। আবার কেউ গেটের কাছে দাঁড়িয়ে এখনো তাকিয়ে আছে। আবরারের সামনে ফারদিন সম্পূর্ণই স্বাভাবিক, যেন কিছুই হয়নি তার। আবরারের কাঁধে হাত রেখে বলল, আচ্ছা দোস্ত, ফারহাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। বুঝেছি তো, বাবা মা তাকে নিয়ে কেমন টেনশন করবে। আবরারের মনটা আজ খুবই বিষণ্ণ। একমাত্র বোনটাকেও বিদায় দিয়ে দিয়েছে আজ। বাসাটাও কেমন ফাঁকা ফাঁকা লাগবে আজ থেকে। এসব চিন্তা ভাবনা তার মনকে আরো বিষণ্ণ করে তুলছে। আবরারের দিকে চেয়ে বলল, এখনই চলে যাবি? আজকে থেকে যা, মনটা খুবই বিষণ্ণ আমার। তোর সাথে থাকলেও মনটা কিছুটা ভালো হবে আমার। তাছাড়া ফারহাও তো আইরিনের মতো আমার বোনই, তোরা থাকলে মনকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারবো। আবরার আর ফারদিন সেই ছোটবেলার বন্ধু, কখনো কারো কথা কেউ ফেলে দিতে পারে না। কিন্তু আজ এখানে একটুও মন টিকছে না ফারদিনের। অস্থির লাগছে খুব তাকে। একটা শ্বাস নিয়ে আবরারকে বলল। আবরার একটু হাসির রেখা টানার চেষ্টা করে বলল, না রে দোস্ত, বাবা মা খুব টেনশন করবে। আর গতকালকেও ফারহাকে এখানে রেখে যাওয়ার জন্য খুব কষ্ট করে বোঝাতে হয়েছে তাদের। জানিসই তো, আমার একটাই বোন। বাবা মা কখনো তাদের একমাত্র মেয়েকে চোখের আড়াল করতে চায় না। কলেজে গেলেও তারা অস্থির হয়ে থাকে মেয়ের জন্য। চোখের আড়াল হলেই যেন ফারহাকে খুঁজতে থাকে তারা। বুঝিসই তো বাবা মায়ের মন। আচ্ছা তাহলে ফারহাকে পৌঁছে দিয়ে তুই আবার এখানে আসিস। আমি সন্ধ্যার আগেই তোর কাছে আসছি। আবরার একটু হেসে বলল, আচ্ছা। ফারহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ফারদিন। ফারহা এত কথা বললেও ফারদিন নিশ্চুপ। বাসায় এসে জামা চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে রইল ফারহা। হিসেব মেলানোর চেষ্টা করছে। প্রথমত সাদাবের সাথে প্রায় 1 বছর পর দেখা, তাও কি বিশ্রী ভাবে। ভাবতেই চেয়ে সূচক শব্দ মুখ দিয়ে বেরিয়ে আসে। দ্বিতীয়ত ফারদিন ভাইয়া কখনো এমন আচরণ করে না। আর ফারদিনকে ছোট থেকে তেমন একটা কাঁদতে দেখেনি ফারহা। কিছু কারণ তো নিশ্চয়ই আছে যা ভাইয়া বারবার আড়াল করতে চাইছে। আর শেষে হবে কালকে আবরারের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো। রুমে ঢোকায় আবরারের কড়া বকাবকির মাঝেও একটা মায়াময়ী দৃষ্টি দেখেছে সে। কিছুক্ষণ পর আবার সব রাগ হাওয়া হয়ে গেল। তাকে মেহেদি লাগিয়ে দেওয়া মুহূর্তটা, সকালে ছাদে দুজন একা কথা বলা, সময়গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। সন্ধ্যার সময় মায়ের ডাকে উঠে রুম থেকে বের হয় ফারহা। মায়ের কাছে যেতেই মা বলল 4 কাপ চা বানাতে। প্রতিবেশী চাচি এসেছে। ফারহা চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বসালো। ওদিকে তাদের মাঝে জমিয়ে আলোচনা চলছে। ফারহা বারবার বিয়ের কিছু টপিক শুনতে পাচ্ছে আলোচনার মাঝখানে। বাড়িতে কোনো বিয়ের টপিক উঠলেই বুকটা ধুকপুক করতে থাকে তার। না জানি কোন দিন তার বিয়ে নিয়ে পড়ে সবাই। আজও একটু একটু ভয় বুকটা ঠিপ ঠিপ করছে তার। চা হাতে তাদের সামনে এগিয়ে গেল ফারহা। চা রেখে মায়ের একপাশে গিয়ে দাঁড়ায় সে। চাচি মায়ের কাপে চুমুক দিয়ে বলল। এর মাঝে মা বলল, তো পরে মেয়েটাকে পেয়েছে কোথায়? চাচি আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বলল। চাচির কথায় থামিয়ে ফারহার মা তাকে বলল, তুই চলে যা ফারহা, বড়দের মাঝে থাকতে নেই। মায়ের কথায় চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে ফারহা।
প্রতিবেশী নামক এই মহিলাটাকে দেখলেই মেজাজ খারাপ হয় তার। এই মহিলার কাজই হলো এর কথা গিয়ে তাকে বলা, ওর কথা এসে অন্যকে বলা। এখানেও এসেছে নিশ্চয়ই তানিয়া নামক মেয়েটার কথা সবাইকে বলতে। এর মাঝে ফারহাকে নিয়ে টপিক উঠলেই থমকে যায় সে। তবুও চুপচাপ দরজার আড়ালে গিয়ে শুনতে চেষ্টা করে ওই মহিলা বাবা মাকে কি কান পড়া দিচ্ছে। এর মাঝে বাবা তাকে থামিয়ে দিয়ে বলল, এতক্ষণ অন্যের গিবত গিয়েছেন, কিচ্ছু বলিনি, কিন্তু শেষে যে আমার মেয়েকে নিয়ে বাড়তি 2-3 লাইন অ্যাড করলেন, এগুলোর কখনো বলার চেষ্টা করবেন না, বিশেষ করে আমার সামনে কখনো বলবেন না। বাবা আবার বলল, আমাদের মেয়ের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। আমাদের মেয়ে কখনো আমাদের কথার বাইরে যায়নি, আর কখনো যাবেও না। এর মাঝে মা ফোরন কেটে বলল, আর ফারহা এমন কাজ করলে তাকে মেয়ে হিসাবে স্বীকারই করব না। ত্যায্য মেয়ে করে দেব, তবুও অন্যায়কে প্রশ্রয় দেব না। একটা কথাই যেন ভয়ে বুকটা কেঁপে ওঠে ফারহার। মায়ের কথায় বুকটা ধুকধুক করলেও বাবার কথা শুনে ভালো লাগছে যে তার প্রতি তাদের কত বিশ্বাস। সারা বাড়িতে কলহপূর্ণ পরিবেশ। আসার সময় সারা রাস্তা কেঁদেছিল আইরিন। আইরিন অনেকের কাছে শুনেছে বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়ার সময় মেয়েটা কান্না করলে তাদের হাজবেন্ড অনেকে ভাবে বোঝানোর ট্রাই করে, তাদের কতভাবে কথা বলে, তাদের স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু আইরিনের হাজবেন্ড মাহিন তার দিকে একবারের জন্য ফিরেও তাকায়নি। পুরোটা সময় আইরিনের থেকে দূরে বসে বাইরের দিকে তাকিয়েছিল। এখন রাত হয়েছে অনেক, সারা ঘর জুড়ে কোলাহল, বাট এখানে আসার পর মাহিনকে এক মুহূর্তের জন্য চোখে পড়ছে না তার। এখানে প্রায় সবাই অচেনা। মাহিনকে একটু চিনে তাও বিয়ে হয়েছে নিজের স্বামী এটা ভেবে। বিয়ে ঠিক হওয়ার পর তেমন কথা বলার সুযোগ পায়নি তার সাথে। ফ্যামিলিগতভাবে ঠিক হয়ে হুটহাট হয়ে গেছে সব। আইরিন প্রথমে কান্না করলেও মাহিনের ছবি দেখার পর সেও রাজি হয়ে যায়। আইরিনকে একটা সাজানো ঘরে বসিয়ে দিয়ে চলে গেল সবাই। একা একা বসে আছে সে। বারবার মাথা তুলে দরজার দিকে তাকিয়ে দেখছে মাহিন আসছে কিনা, কিন্তু প্রায় ঘন্টা খানেক হতে চলল, এখনো মাহিনের খবর নেই। ভয়ে বুক ধুকপুক করছে আইরিনের। তার সামনে কি বলবে সে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তবুও অপেক্ষা করে যাচ্ছে চুপচাপ। ওদিকে ব্যালকনিতে ফ্লোরে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে ফারদিন। হাতে আইরিনের একটা ছবি, চক্ষু যুগল রক্তিম আভা ধারণ করে আছে তার। গতকাল রাতেরও দিনের বেলায় ভাইয়ার অদ্ভুত আচরণটা নিয়ে টেনশন কমছে না ফারহার। তাই বিষয়টা জানতে ভাইয়ের রুমের দিকে আগাতে থাকে সে। রুমে এসে ফারদিনকে না দেখে ব্যালকনিতে আসে সে, নিয়ে ফ্লোরে বসে আছে। ফারহা এগিয়ে গিয়ে তার কাছে বসলো। ছবিটা হাতে নিতেই চমকে উঠল সে। ফারদিনের দিকে অদ্ভুত চাহনি দিয়ে বলে, কারণটা তাহলে এটা ছিল ভাইয়া? ফারদিন এবার কেঁদে উঠে বলে, আজ ওর বাসর, বিয়ে হয়ে গেছে ওর। বন্ধুর বোন দেখে মান সম্মানের দিকে তাকিয়ে চাইলেও কিছু করতে পারিনি আমি। আপনার স্যার কিন্তু সেই হ্যান্ডসাম, তাই না দোস্ত? দাঁত কেলিয়ে কথাটা বলল সাথী। আইরিন পাশ থেকে বলল, আমার ভাইটাকে কি তোরা চোখ দিয়ে গিলে খাবে নাকি? সাথী মুখ দিয়ে চ সূচক একটা শব্দ ছেড়ে বলল, সুন্দরকে সুন্দর বলবো না তো কি বলবো? মুখ ফসকে পাশ থেকে ফারহা বলল, আমারও স্যারকে খুব ভালো লাগে। ফারহার কথায় কেউ কিছু বলছে না। ফারহা পেছনে তাকিয়ে দেখা মাত্রই আবরার তাদের পাশ দিয়ে হেঁটে গেল। মুহূর্তেই জিভে ছোট্ট একটা কামড় দিল ফারহা। ইসরে, স্যার কিছু শুনে ফেলেনি তো? কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি ফ্রেন্ড মহলের মাঝে। ক্লাসেও চলছিল লুকিয়ে আলোচনা, যেটা সূত্র ধরে আবরার স্যার সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। শেষে যাওয়ার সময় আস্তে করে বলল, এখন তোমার পড়াশোনা করার বয়স, এসব করার বয়স না। সেদিনের পর থেকেই আইরিন তাকে ভাবি বলে সম্বোধন করে। মাঝে মাঝে আইরিন বলতো আবরারও ফারহাকে পছন্দ করে, সেটা আইরিন বোঝে, বাট তা আবরার প্রকাশ করতে চায় না। এসব নিয়ে ফারহাকে কতদিন খেপিয়েছে তার হিসেব নেই। বাট আজ ফারদিনের মুখে কিছু কথা শুনে সকল চিন্তা ভাবনা হাওয়ায় উড়িয়ে গেল তার। আইরিনের ছবি হাতে নিয়ে ফারদিনকে এভাবে কাঁদতে দেখে ফারহা বলল,
এতই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলনি কেন এতদিন? কেন চুপ করেছিলে ভাইয়া? কাউকে না বলে অন্তত আমায় বলতে তুমি। যা হওয়ার তা পরে দেখা যেত। কেন চুপ থেকে এখন আফসোসের পাহাড় বইছো? ফারদিন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চাইনি আইরিনের বিষয়টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যাক। আর আবরার এটা কখনোই মেনে নিত না। তুই তো জানতি আমাদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় 3 জন ছিলাম। ফারহা একটু ভেবে বলল, তুমি, আবরার ভাই আর সোহেল ভাই। কিন্তু সোহেল ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবরার ভাইয়া নাকি চর মেরেছিল তাকে। ফারদিন বলল, কিন্তু আবরার সেদিন কেন এমন করেছিল জানিস? ফারহা 2 দিকে মাথা নাড়িয়ে না বলল। ফারদিন একটু মুচকি হেসে বলল, সোহেল তোকে পছন্দ করত, আর সেটা আমাকে সরাসরি বলতে পারেনি দেখে আবরারকে বলে আমায় রাজি করাতে চেয়েছিল। কিন্তু আবরার সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। দুশ্চরিত্র বলে তাড়িয়ে দিয়েছিল আর বলেছিল, বন্ধুর বোন মানে তোরও বোন। বোনের দিকে কিভাবে বাজে নজর দিস, কোন সাহসে? দুশ্চরিত্রের সাথে আরো যাতা বলেছিল। ফারদিনের কথায় চোখ বড় বড় করে তাকায় ফারহা। এই সামান্য বিষয়টা নিয়ে এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তাদের। ফারদিন আবারও বলতে লাগলো, সেদিনই আইরিনের বিষয়টা মনের ভেতর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি। মাঝে মাঝে আফসোস হতো কেন আবরারের বন্ধু হতে গেলাম। আবার এটা ভেবেও নিজেকে সান্ত্বনা দিতাম, তার মতো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আমরা বন্ধু না, যেন 2 ভাই। হালকা ভয়ে যেমন ফারহার বুকের ভেতর টিপ টিপ শব্দ তৈরি করে, তেমন আজও বুকের ভেতরটাই টিপ টিপ করতে শুরু করলো। এত কাহিনী আগে জানলে কখনো আবরারের প্রতি তার এত ফিলিংস কাজ করতো না। তাহলে তারও কি এখন উচিত আবরারের জন্য তৈরি হওয়া বিন্দু বিন্দু ফিলিংসগুলো একটা একটা করে চাপা দেওয়া শুরু করা? এর মাঝে ফারদিনের কথায় ধ্যান ভাঙে ফারহার। ফারদিন খুব